জাঙ্কুক চুল থেকে তোয়ালেটা সরিয়ে বলল, সন্দেহ আছে অন্য মেয়েদের সাথে নাইট ক্লাবে থাকবেন বিয়ের পর? হতেও পারে, শিওর নই। কথাটা ইচ্ছে করেই জাঙ্কুক বলেছে, একটু জ্বালাতে ইচ্ছে করছে তার টেকে। কতদিন পর এভাবে দেখেছে, হিসেব আছে এই মেয়ের, একটু তো শাস্তি পেতেই হবে। ডিরেক্ট না পারলেও অন্যভাবে দিব, আপাতত রাগ করতে একটু ইচ্ছে হচ্ছে না তের ওপর। জাঙ্কুকের এমন উত্তর পেয়ে কষ্ট হলো নাকি রাগ উঠলো ঠিক বোঝা গেল না, তবে দাঁত খিঁচে বলতে লাগলো, তবে ক্যারেক্টারলেস ছেলেকে আমি কেন বিয়ে করব? জাঙ্কুক মৃদু হেসে বলল, জিজ্ঞেস করিনি, জানিয়ে দিয়েছি শুধু। তের দু হাত মুঠো হয়ে আসে লাগে, এখনই হয়তো জাঙ্কুকের নাকটা ফাটিয়ে দেবে। জাঙ্কুক তের হাতের দিকে তাকিয়ে আবারও শব্দহীন ভাবে হেসে ডান হাতটা ধরে এক হাতে তোয়ালেটা ছুঁড়ে বিছানার উপর ফেলে তেকে বলল, হাজবেন্ডকে খুব ভালোবাসেন মনে হচ্ছে। জেলাসি ওয়াইফ, ওয়াও, ইটস গুড। তে নিজেকে শান্ত রাখলো, আজ এই লোকটার স্পর্শে ততটা ঘৃণা নেই যতটা কথাগুলো শুনতে গা জ্বলে যাচ্ছে। চুপ করে আছেন কেন? আচ্ছা কি খাবেন বলুন? তে বিড়বিড় করে বলল, আপনার মাথা খাবো, দেবেন কিনা সেটা বলুন। তারপর স্বাভাবিকভাবে কিছু একটা বলতে যায় তার আগেই জাঙ্কুক দুষ্ট হেসে বলল, আমার সব কিছুই আপনার জন্য, আমিও চাই যা ইচ্ছে করুন, তবে সেটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধতা থাকতে হবে। তে এবার বলল, আমার ক্ষুধা পেয়েছে, যেতে দিন আমায়, আমি আমার বাড়ির নির্দিষ্ট সার্ভেন্টদের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না করা কিছু খেতে পারি না, আশা করি বুঝতে পেরেছেন। জাঙ্কুক আর কিছু না বলে তেকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তে যেন জানটা ফিরে পেল, কিন্তু উনি এত কাছাকাছি এসেও কেন তাকে দেখার জন্য কিছুই বলছে না, না দেখেই এতটা দূরে কিভাবে? অবশ্য ওনার মতো মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যায় নাকি? কিছুক্ষণ পর জাঙ্কুক ফিরে এসে তেকে খাটের ওপর মাস্ক পরে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন মনে হচ্ছে, এটা ভালো জিনিস, কিন্তু সব জায়গায় নয়। তে শোয়া থেকে লাফ মেরে উঠে বলল, আবার এসে গেছেন? বাহিরে কাজ নেই আপনার? বিজনেস সামলান কি করে? আপনাকে ভাবতে হবে না। বলে খাটের একপাশে বসে কিছু খাবার এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, আমি গেলাম, তবে আপনার প্রবলেম না হলে থাকতে পারি। এসব খাবো না, বাসায় যাবো, যেতে দিন। আপনার কোনো ধারণা আছে কি বাহিরে কি হচ্ছে? নিশ্চিত মিডিয়া, পুলিশ সব একসাথে হয়েছে, ভালোভাবে বলছি যেতে দিন, নয়তো একবার বেরোতে পারলে সবকিছু বলে দেব। চেষ্টা করে দেখতে পারো। বলে জাঙ্কুক উঠে দাঁড়ালো, এগুলো খেয়ে নিও, আর পাকামো করো না কিছুতে, বলে দিলাম, নয়তো যেটুকু ক্ষমা করে দিয়েছি ওই সবটুকু মিলিয়ে শোধ করব। বলে রুম ছাড়ে। তে জাঙ্কুকের কথার মানে বুঝলো না, কিন্তু ব্যবহার ভীষণভাবে ভাবিয়ে যাচ্ছে। আচ্ছা, আমায় কি উনি কোনোভাবে চিনতে পেরেছে? যদি চিনে তবে অবশ্যই এতক্ষণে বেঁচে থাকতাম না, আর যদি নাই চিনে ব্যবহারগুলো খুব গোলমেলা লাগছে কেন? আজকের ব্রেকিং নিউজ, এসকে কোম্পানির সিইও রাত থেকে নিখোঁজ। মিডিয়াতে সব জায়গায় এই একটাই হেডলাইন হয়েছে, সিইও কি কোথাও গিয়েছে নাকি সত্যি গুম করা হয়েছে তাকে? যদি তাই হয় তবে কে করতে পারে এমন কাজ? কাই আর সহিকে ঘুরে ফিরে একই প্রশ্ন কখন থেকে করে যাচ্ছে সাংবাদিকরা, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না কেউ। তবে কাই জানিয়েছে, যে করেই থাকুক এই কাজটা, এটা শেষ দেখেই ছাড়বে। মুহূর্তেই একটা গাড়ি এসে ব্রেক চাপে সামনে। বডিগার্ডরা কাই আর সহিকে সাংবাদিকদের থেকে তাকে ছাড়িয়ে কোনো রকমে গাড়িতে উঠালো। সাথে সাথে গাড়িটা অনেকটা দূরে চলে যায়, আর মিডিয়ার লোকেরা তাদের মতো করে লাইভ জারি রেখে কথা বলেই যাচ্ছে একের পর এক। থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, সময়টা বিকেলের মাঝামাঝি সময়, তাই বাড়িটাও অন্ধকারে ছেয়ে আছে। তে বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে চোখের জল ফেলছে। এটা কিসের অশ্রু তা জানা নেই, ব্যথার নাকি রাগের তাড়নায়, নাকি অন্য কিছু যেটা তে নিজেরও জানা নেই। আর ভালো লাগছে না তার, তাই ভেতরে গিয়ে বসে হঠাৎ করে প্ল্যান বানায়। যেহেতু দুপুরবেলা জাঙ্কুক খাবার দিয়ে গিয়ে আর একবারও আসেনি, তের বুঝতে বাকি নেই জাঙ্কুক বাড়ি নেই, তাই নিজের প্ল্যান মতো মাস্ক আর ক্যাপটা পাশ থেকে নিয়ে দরজাটা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। কিন্তু এই ঝড়ের আওয়াজে তার আওয়াজ কি কেউ শুনবে? তাই অন্য কিছু দিয়ে জোরে আওয়াজ করতে হবে যেন সার্ভেন্টের কান অবধি দরজার আওয়াজ যায়। রুমের চারদিকে একবার তাকিয়ে কিছু দেখলো না। আসলে এই রুমটা সব সময় খালি থাকে, মানুষ নেই, কাজেও লাগে না।
তাই কারো এই রুমে আসার দরকার হয় না, সেটাতে ভালো করেই জানে। কিন্তু রুম গোছাতে সার্ভেন্টরা তো আসে, তবে আজ কেন আসলো না সেটা পরে ভাবা যাবে, আগে কাজটা শেষ করে। কিন্তু কিছু যে চোখেই পড়ছে না, তাই হাত দিয়ে জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। প্রায় অনেকক্ষণ এমন করে নিজেই হয়রান হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে আবারও কাঁদতে কাঁদতে বলল, প্লিজ কেউ তো দরজাটা খুলে দাও। আকস্মিক চমৎকার হলো, ওপাশ থেকে কারো আওয়াজ শুনতে পেল। গলাটা শুনেই বুঝতে পারছে এটা জাংকুক নয়, তাই দ্রুত দাঁড়িয়ে আবারও দরজাটা ধাক্কিয়ে বলল, কেউ খুলে দাও দরজাটা। ওপাশ থেকে আওয়াজ আসলো, ভেতরে কি আপনি আটকে আছেন নাকি? বুঝতে পারে সুগার গলা এটা, উত্তর দেয়, হ্যাঁ প্লিজ দরজাটা ভেঙে ফেলুন, আমি আটকে পড়েছি, হেল্প প্লিজ। মেয়ে মানুষ আটকে আছে। জিমিন যিশু তো সকালেই চলে গিয়েছে, সুগা অফিসে গিয়েছিল, কিন্তু এমন বৃষ্টি দেখে আরাম একা তাই চলে এসেছে। ভেতরে আসতেই একজন সার্ভেন্ট তাকে বলল, ওপরে এই রুম থেকে বারবার কিছুর আওয়াজ আসছে, কিন্তু সকালে জাংকুক স্যার বলে গিয়েছে ওই রুম আজ ক্লিন না করতে, তাই আসেনি কেউ। সুগা বুঝলো জাংকুক আবারও উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে। কি হলো, দরজাটা ভেঙে ফেলুন প্লিজ, আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে মিস্টার জিওন। সুগার কিছুটা রাগ হলো, বাড়িতে এসব উল্টাপাল্টা বিষয় জড়ানোর দরকার কি? মানুষ মারার জন্য কি জায়গা নেই আর? হ্যাঁ দেখছি, আপনি একটু ওয়েট করুন। সুগা আর একজন লোক মিলে দরজা ভাঙার জন্য ট্রাই করছে, কিন্তু এত সহজে ভাঙবে এমন দরজা কি তারা লাগিয়েছিল নাকি? তবুও চেষ্টা করতে হবে। এমন একজন ভেতরে অসহায় হয়ে পড়ে থাকবে চোখের সামনে। জাংকুকের সাথে যা হবার হোক, তাতে কি? একজন মানুষকে এভাবে আটকে রেখে ওর লাভ কি, সেটাই বুঝে আসে না। এবার ভাবার মাঝেই সার্ভেন্ট বলে উঠলো, স্যার বড় সাহেবের কাছে তো এই রুমের আলাদা চাবি আছে, নিয়ে আসি। ও গড, ভুলেই তো গিয়েছিলাম, বাবার কাছে চাবি আছে। লোকটা দ্রুত পায়ে আরেমের কাছ থেকে চাবি নেওয়ার জন্য গেল। আরেম চাবি কোথায় রেখেছে বলে দিয়েছে। লোকটা সেই জায়গায় খোঁজে, কিন্তু চাবি তো নেই। নিশ্চয়ই জাংকুক স্যার নিয়ে গেছে। বুঝতে বাকি নেই লোকটারও। খালি হাতে ফিরে সুগাকে বিষয়টা জানালে উপায় না পেয়ে আবারও দরজাটা সবটা শক্তি দিয়ে ধাক্কা দিতেই খুলে যায়। সুগা গিয়ে হুমড়ি খেয়ে তের ওপর পড়ে। তে দুকদম পিছিয়ে যায়। মুহূর্তে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। সুগা তের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে বলল, আপনি? আসলে আমাকে মিস্টার জিওন আটকে রেখেছিল কাল, এসটি গ্রুপের সিইও। সুগা আজ ফোনে দেখেছে নিখোঁজ হবার খবর, কিন্তু জাংকুক একটা মেয়েকে এভাবে আটকে রেখেছে কেন? তের শরীর কাঁপছে ভয়ে। কখন আবার এসে যায় জাংকুক। এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে দৌড়ে নিচে বাড়ির গেট পেরোয়। সুগা শুধু হাঁ হয়ে তাকিয়ে আছে, কিছুই বলল না, এভাবে চলে গেল। হয়তো জাংকুকের ভয়, কিন্তু আমার মাথায় এটাই ঢুকছে না যে জাংকুক এই মেয়েকে কেন আটকালো। কোনো মেয়ের সাথে বিজনেস নিয়ে ওর শত্রুতা আগে তো কখনো দেখিনি এমন। যাওয়ার 10 থেকে 15 মিনিট পর জাংকুক বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে দৌড়ে সুগার রুমে এসে সুগার কলার চেপে ধরলো। চোখ জোড়ায় বিষাক্ততা প্রকাশ পাচ্ছে, হাতের রক, ঘাড়ের মোটা রক্তটা ফুলে উঠেছে। তাতে দাঁত পিষিয়ে বলতে লাগলো, দরজা খোলার রাইট তোকে কে দিয়েছে? আজ যদি ওর কিছু হয়ে যায় সুগা, তোকে আমি খুন করতেও সময় নেব না। যতটা ক্ষত ওর শরীরে আমি খুঁজে পাবো, ঠিক ততটা ক্ষতই তোর শরীরে ফেরত দেব। যত ফোঁটা রক্ত ওর শরীর থেকে পড়বে, 1000 গুণ তোর শরীর থেকে ঝরবে। মাইন্ড ইট। কোন দিকে গিয়েছে ও? ফার্স্ট অ্যানসার মি। সুগা জাংকুকের কথার মানে কিছুই বুঝলো না, তবে এতটুকু বুঝেছে মিস তেয়ংকে ছাড়িয়েছে সে, তাই এমন করছে। দেখ জাংকুক, বিজনেস নিয়ে মেয়েদের সাথে তুই, এটুকু বলতেই জাংকুক সুগার গাল বরাবর ঘুষি মেরে বলল, আনসার মি, সময় নেই আমার হাতে ফার্স্ট। বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে বলতে লাগলো, আনসার মি সুগা। জাংকুককে রাখতে দেখেছে, কিন্তু কখনো এমন চেঁচাতে দেখেনি সে। নর্মাল বিষয়টাকে এমন ভাবে নিচ্ছে কেন? সুগা শান্ত গলায় বলল, কি হয়েছে আগে বল, এমন রেগে আছিস কেন? জাংকুক এবার সুগার পেট বরাবর একটা লাথি বসিয়ে বলল, বুঝে গেছি আমি, তোকে তো আমি পরে দেখে নেব, ছাড়বো না তোকে সুগা। ওর কিছু হয়ে গেলে। জাংকুক দৌড়ে বেরিয়ে গেল সাথে সাথেই। সুগা শুধু বোকার মতো তাকিয়ে আছে। কি হয়েছে? এমন করছে কেন? ওই মেয়ের কি হবে আবার? ওই মেয়ের জন্য এমন করছে কেন? সুগার কেমন যেন সন্দেহ হতে লাগলো। 2 মিনিট চোখ বন্ধ করে 4-5 মিলাতে লাগলো। হঠাৎ করেই চোখ খুলে বলতে লাগলো, ড্যাম ইট, হাউ পসিবল, ইটস রিয়েল। মানে জিমিন যে বাবাকে বলতে শুনেছিলাম সকালবেলা, এটাই রিয়েল? ও মাই গড। এই জন্যই এমন করছে জাংকুক। কথাটা ভেবেই সুগা নিজেও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল।
তে যেহেতু আসার সময় কিছুই নিয়ে আসেনি তাই দৌড়েই পালাচ্ছিল, কিন্তু আর পারছে না। তখন থেকে বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে বসলো। বৃষ্টির সময় বিধায় হয়তো আশেপাশে দোকান একটাও খোলা নেই, এমন ব্যবস্থাও নেই যে গিয়ে একটু কল দেবে। হঠাৎ করে কয়েকটা লোক এপাশ দিয়েই যাচ্ছিল ভিজে ভিজে, হাতে কয়েকটা লাঠি ছুরি, আবার একজনের হাতে বন্দুকও আছে। কিন্তু একজন তের দিকে ইশারা করে কি যেন দেখালো। সবগুলো লোক তের সামনে এসে বলল, তুই ওই সিইও তাই না? কি রে ম্যাডাম এইটারে খুঁজতে পাঠাইছিল না রে? পাশ থেকে একটা লোক বলল, দেখে তো তাই মনে হইতাছে, কিন্তু ছবিতে তো প্যান্ট শার্ট পরা দেখছিলাম। তে লোকগুলোকে দেখে বলতে লাগলো, আপনারা কারা? এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরে যান। তুই এসকে গ্রুপের সিইও কি না হেই ডাকো। আপনারা জেনে কি করবেন? দেখে তো এক একটাকে গুন্ডা মনে হচ্ছে। চলে যান এখান থেকে বলে দিলাম, নয়তো আপনারা আমাকে চেনেন না, কি করতে পারি। একটা লোক হাসতে হাসতে বলল, এইটুকু মেয়ে কি কয় শুনছস তোরা? পেটের ভেতর যখন ছুরিটা বসবে তখন বুঝবে আমাদের পাওয়ার ওই মেয়ে। আপনাদের ওইসব বাজে কথা ছাড়ুন, আমি ওইসব হুমকিতে ভয় পাই না। ভালোভাবে বলছি চলে যান এখান থেকে। একটা ছেলে সামনে গিয়ে বলল, তাই নাকি? তা প্রথমে তোর হাত ভাঙবো না পা ভাঙবো সেটা বল। তে একটু স্মিত হেসে বলল, কথাই হবে না বুঝলাম তোদের। ছেলেটা নিজের হাতের লাঠিটা দেখিয়ে বলল, এত বড় বড় কথা কিভাবে বলছিস? আমাদেরকে দেখে ভয় পাচ্ছিস না? তে স্মিত হেসে বলল, বললাম তো ট্রাই কর। ছুরি হাতের ছেলেটা সামনে এসে বলল, এ তো দেখছি পাওয়ারফুল লেডি রে। মাই রে, কিভাবে তুই করে কথা বলা শুরু করে দিছে। বলেই হাতের ছুরিটা নিয়ে তের সামনে এগোতে লাগলো ধীর পায়ে। কিন্তু আকস্মিক তে তার সামনে ছেলের হাত থেকে লাঠিটা একটানে নিয়ে নিল নিজের হাতে। তারপর বলতে লাগলো, কাম অন ফার্স্ট। লোক দুটো অবাক হয়ে বলল, তোর দম আছে দেখছি। তোদের কি মনে হচ্ছিল? পেছন থেকে একটা ছেলে বলতে লাগলো, ওটার সাথে এত কি বলে যাচ্ছিস? মেরে দিয়ে চলে আয়। ম্যাডাম কইছে বাঁচায় রাখতাম, নিজের হাতে মারবো, নাইলে ম্যাডামের শান্তি নাই। তাইলে এমনি দাঁড়ায়া না থাইকা হাত পা বান, নয়তো এটার বেশি সুবিধার মনে হইতাছে না। লোকটার কথা মতো তের দিকে ছুরি এগোতে এগোতে বলল। চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো এটা দিয়া গলা কাটতে সময় লাগবে না। তে এবার একটু ভয় পেল। নিশ্চয়ই মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে পেরে উঠবে না। তাই দিক বেদিক না ভেবে হাতে লাঠিটা দিয়ে লোক দুটোর মাথায় বাড়ি মেরে সামনের দিকে দৌড়াতে লাগলো। সাথে সাথে লোক দুটো মাথায় হাত দিয়ে নিচে এলিয়ে পড়ে, মাথায় রক্ত টপকায়। আহত গলায় বলল, তোরা দেখছিস কি? ওটাকে ধর। ম্যাডাম আসতে দেরি হলে তোরাই কাজ সেরে দিস। লোকগুলো কথা মতো তের পিছনে ছুটতে লাগলো। তে দৌড়াচ্ছে, হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামে। এতক্ষণ তো একটাও গাড়ি ছিল না, এটা কোথা থেকে আসলো? তে খেয়াল না করেই জানালার সামনে গিয়ে গ্লাস থাপিয়ে হেল্প চাচ্ছে। পর মুহূর্তে গাড়ি থেকে নেমে এলো সহি। সহিকে দেখে তে যেন একটু স্বস্তি বোধ করেছে। দৌড়ে গিয়ে সহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখুন না ম্যাম, ওই ছেলেগুলো তখন থেকে। কথাটা বলা শেষ করতে পারলো না, তার আগেই সহি তের চুলের মুঠি ধরে বলতে লাগলো, কোথায় পালাচ্ছিস? পথ নেই যে তোর এবার। আহ ম্যাম, কি করছেন এইসব? ছাড়ুন, লাগছে আমার। এমন করছেন কেন আপনি? সহিদ তাচ্ছিল্যের স্বরে বলল, আহারে বেচারি, তোর জন্য কষ্ট হচ্ছে খুব জানিস। দোষ না করেও তুই দোষী। হাত সরান না, মাথা ব্যথা হচ্ছে খুব। এত জোরে ধরেছেন কেন? আমাকে ভাইয়াও তো এমন করে শাস্তি দিত, কিন্তু আপনার মতো এত জোরে ধরেনি কখনো। আমি আর সহ্য করতে পারছি না, ছাড়ুন বলছি। তের চোখে পানি জমে। সহি অট্ট হেসে বলতে লাগলো, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ভাইয়ের মরতে হয়েছে। কি ভেবেছিস এমনি এমনি তোকে ছেড়ে দিব? অনেক আগেই মেরে দিতাম, কিন্তু তোর ওই মাফিয়া হাজবেন্ডের জন্য পারিনি বলে তের গালে চর বসায়। তে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। গালে হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে মারছেন কেন আমায়? কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। সহি এবার তের দিকে ঝুঁকে হালকাভাবে এক পায়ে ভর দিয়ে উপর হয়ে বসে তের চিবুক চেপে ধরে বলল, তুই এত ন্যাকা কেন? হ্যাঁ, অবশ্য তোর এই না বুঝার কারণে আজ তুই আমার হাতে। ভেবেছিলাম তোকে মারতে কষ্ট হবে ওই ব্যাটার জন্য, কিন্তু পরে দেখি পাখি নিজে নিজেই আমার হাতে এসেছে। ভেবেছিলাম ওই দিনই মেরে দিব, কিন্তু মারিনি কেন জানিস? আপন মানুষ চোখের সামনে মরলে কতটা কষ্ট হয় ওই বেটা জাঙ্কুককে বোঝানোর জন্য। তে সহির হাত সরাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। সহি আরো শক্তভাবে ধরে বলতে লাগলো, আরো শুনবি না? মৃত্যুর আগে অন্তত সবটা শুনে মর, মরার আগে একটু আফসোস করবি না হয়। তে কথা বলতে পারছে না স্পষ্টভাবে, তবে বলার চেষ্টা করছে কিছু। সহি বিরক্ত হয়ে বলল,
আজ তোর তেজ কোথায় গেল? এতদিন তো ভালোই তেজ নিয়ে ঘুরেছিস, নিশ্চয় ওই মাফিয়ার সান্নিধ্য পেয়ে একদিনেই চেঞ্জ হয়ে গিয়েছিস। বাহ, তোদের ভালোবাসার জবাব নেই। এই যুগে এসেও হাজবেন্ড ওয়াইফের মাঝে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও ভালোবাসা হারায় না। কিন্তু আফসোস কি জানিস, এত প্রেমের পরেও তোদের মিলন হবে না। সো স্যাড সুইটি। তবে কি জানিস, বড্ড আফসোস হয় তোর ওই মাফিয়া হাজবেন্ডের জন্য। এত কিছু করে তোর জন্য, ওই বেটার ভালোবাসাটাই বুঝলি না তুই। সে যাই হোক, তোদের ব্যাপার নিয়ে কথা বলে লাভ নেই। আবার কখন চলে আসে তোকে খুঁজতে খুঁজতে। এই একটা চাকু দিয়ে যা তো। সহির কথা মতো পেছন থেকে একজন লোক ছোট একটা চাকু সহির হাতে ধরিয়ে দিল। এটা দেখেছিস? এটা দিয়ে ঠিক আমার ভাইদের যেভাবে মেরেছিল ওইভাবেই তোকে এখন কেটে দেব। একদম ভয় পাস না, ধীরে ধীরেই মারবো, কোনো তাড়া নেই। তে সহির হাতটা কোনো রকম নিজের চিবুক থেকে সরিয়ে বলতে লাগলো, এতদিনও মানুষ চিনলেন না দেখছি। বলে আচমকা সহির হাত থেকে ছুরিটা একটানে নিয়ে উঠে দাঁড়াবার আগেই সহির হাতটায় ছুরি টানলো। সহি ব্যথায় ও বলে চেঁচিয়ে সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি করেছিস এটা? এই সহিকে চিনিস না এখনো? তোর কি অবস্থা করবো তোর চিন্তার বাইরে। তে কথা না বাড়িয়ে যেই দৌড়ে পালাতে যাবে তার আগেই ছেলেগুলো তেকে ধরে ফেলে। ছাড়ুন বলছি, ঠিক করছেন না আপনারা, ছেড়ে দিন আমায়। সহি কাটা জায়গায় এক হাত ধরে রক্ত আটকানোর চেষ্টা করে তের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম এক রাতেই ওই শালা তোকে পরিবর্তন করে দিয়েছে, এখন দেখছি তেজটা আগের মতোই আছে। বলতে বলতে তের হাত থেকে ছুরিটা নিয়ে যায়। তে বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে, কি করবে মাথায় আসছে না। এই মুহূর্তে কি করবে সে? মৃত্যুটা মনে হয় খুব নিকটে চলে এসেছে। সহি এক মুহূর্ত দেরি না করে তের ডান হাতটা ধরে প্রথমে সেই জায়গায় পোঁচ মারে যেখানটায় তে সহির হাতে মেরেছে। তে চিৎকার করে ওঠে। তের কান্নাগুলো বৃষ্টির সাথে মিশে যাচ্ছে, রক্তগুলো প্রবাহিত বৃষ্টির পানির সাথে গড়িয়ে যাচ্ছে রাস্তায়। তারপর সহি বলল, খুব কষ্ট হচ্ছে, আমিও দেখতে চাই তোর এমন নিঃসংসময় মৃত্যুতে মিস্টার জিয়ন ওরফে মিস্টার মাফিয়া কেমন কষ্ট প্রকাশ করে, তখনই তো আমার প্রতিশোধের আগুন মুছবে। কথাগুলো বলতে বলতে এবার সহি তের ডান হাতের আঙ্গুলগুলো ধরে বলল, এখন কি করব তুই বুঝতে পারছিস? যেমন ভাবে আমার ছোট ভাইয়ের আঙ্গুলগুলো আলাদা করে দিয়েছিল তোকে ছোঁয়ার জন্য, এমন করেই। এইটুকু বলতেই পেছন থেকে বিকট আওয়াজে কেউ বলে উঠল, হেই ডোন্ট শুট, ডোন্ট কিল। সবার দৃষ্টি পেছনে এই মুহূর্তে। রাস্তার পাশে ল্যাম্প লাইটগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কতটা ছন্নছাড়া হয়ে দৌড়ে আসছে জাংকুক। সহি এবার জাংকুককে দেখে মনে হয় আরেকটু খুশি হলো। বাহ, এ তো দেখছি আরো বেশি মজার হবে বিষয়টা। একদম চোখের সামনে মরতে দেখলে যন্ত্রণাটা তীব্রতা বাড়িয়ে যাবে, তাই না বল? পাশ থেকে একটা লোক বলল, জি ম্যাডাম। সহি হেসে জাংকুককে উদ্দেশ্য করে বলল, নিজেই এসে গিয়েছিস, ভালোই হয়েছে। চোখের সামনে নিজের প্রাণপ্রিয়কে মরতে দেখ এখন। জাংকুক এবার সহির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, দেখ ওকে ছেড়ে দে। কথাটা বলেই তের দিকে তাকালো। হাতে রক্তের আভা দেখেই রাগ কন্ট্রোলের সীমা পেরিয়ে যায়। দৌড়ে তের দিকে আসতে নিলেই সহি তের গলা বরাবর ছুরিটা ধরে বলল, এক পাও এগোবি না, নয়তো একদম বসিয়ে দিব। জাংকুক একদম স্টপ হয়ে গেল, কি করবে মাথায় ঢুকছে না। দুহাত উঁচিয়ে নিজেকে সারেন্ডার করে বলল, দেখ আমার সাথে যা ইচ্ছে কর, তোর আমার সাথে শত্রুতা, ওকে কেন মাঝে টানছিস? নো নো, একদম না। শত্রুতা কিসের? প্রতিশোধের নেশায় ধরেছে। যতক্ষণ না তোকে সেই যন্ত্রণা দিতে পারবো ততক্ষণ সে বুকের ব্যথা থামবে না। কথা শেষ করে তের চুলগুলো মুঠো করে ধরে বলল, এই মেয়ের জন্য দিওয়ানা তাই না? কিন্তু জানিস আমায় ভীষণ ভাবায় একটা বিষয়, এই মেয়ে তোর কথা বিন্দু পরিমাণও ভাবে না। আর তুই এর মধ্যে কি এমন দেখেছিস? ও গড, বোরিং দিস স্টোরি। ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো। তের কাতর কণ্ঠের কথাটা জাংকুকের বুকে তীরের মতো বিদ্ধ হলো। খুব ব্যথা হচ্ছে বুকের বাঁ পাশটা। আজ যদি কাজে বের না হতো তবে এই সময়টা আসতো না। সবটা দোষ নিজের উপর চাপিয়ে দিল জাংকুক। অনুনয় স্বরে কাতর কণ্ঠে জাংকুক বলল, দেখ ওর কষ্ট হচ্ছে ভীষণ, ছেড়ে দে প্লিজ, আমাকে যা ইচ্ছে কর। বলে হাঁটু গেড়ে মাথা নত করে বসলো জাংকুক। সহি যেন এই একটা মুহূর্তেরই আশায় ছিল। হুঙ্কার দিয়ে জোরে জোরে হাসতে লাগলো। তের চোখ জোড়া জাংকুকের দিকে তাকিয়ে আছে। সত্যি দেখছে তো সবকিছু নাকি কল্পনা? কিন্তু আমাকে দেখেও কোনো প্রতিক্রিয়া কেন জানাচ্ছে না? কথাগুলো তের মাথায় এমন পরিস্থিতিতেও ঘুরপাক খাচ্ছে। তোদের এত ভালোবাসা দেখে আমি খুবই আবেগপ্রবণ,
কিন্তু আফসোস, এসব কিছুই আজ আটকাতে পারবে না আমার দেওয়া পৈশাচিক মৃত্যু থেকে তোর প্রাণপ্রিয় অবাধ্য বউকে। জাংকুক তের চোখের দিকে তাকায় অসহায়ের মতো। চোখাচোখি হয় দীর্ঘ সময়। বললে ভুল হবে, হাজার হাজার প্রহর পর প্রথম জাংকুকের চোখের দিকে তাকাইতে তের বুকটা কেমন যেন করছে। এমন পরিস্থিতিতে কখনো দেখেনি জাংকুককে, তাও এমন অসহায় মুহূর্ত। হয়েছে তোদের প্রেম আলাপ, ইশারায় প্রেম হয়, হাউ সুইট কাপল। বলেই সহি ছুরিটা তের গলায় আরেকটু চেপে ধরতে যাবে, তখনই সহির হাতের উপরিভাগ বরাবর গুলি লাগে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। লোকগুলো আকস্মিক ঘটনা বোঝার জন্য তেকে ছেড়ে কোন দিক থেকে এসেছে গুলিটা সেটা বোঝার চেষ্টা করে। তে সুযোগ পেয়ে সহিকে ধাক্কা মেরে দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক বাচ্চাদের মতো তেকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব মেরেছে, ব্যথা পেয়েছো খুব? তার পরক্ষণেই আবার বুক থেকে সরিয়ে মুখোমুখি করে আলতোভাবে দুহাত গালে ধরে রেখে বলল, কোথায় কোথায় মেরেছে বলো, ওদের অস্তিত্ব মুছে ফেলবো পৃথিবী থেকে। তে কিছুই বলছে না, শুধু ভয়ে বুক কাঁপছে তার। জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সহি কিছু বুঝে আসার আগেই কাই গাড়ি থেকে নেমে এসে বলল, তোকে বারবার বলেছিলাম তে কিছু না করতে, শুনলি কোথায়? সেই প্রতিশোধ নেওয়ার জন্য তেকে আঘাত করলি। সহি নিজেকে সামলিয়ে বিরক্ত হয়ে বলল, মাঝখানে এসে সব ভেস্তে দিলি, এখন নিজেকে তো আগে বাঁচা। তোর তো কিছু করিনি, তবুও কেন ইয়ার? আর তোরা এই মেয়েটাকে কেন নিয়ে পড়ে আছিস? কি আছে এই মেয়ের মধ্যে? কাই ভিলিনি হাসি দিয়ে সহির একদম সামনে গিয়ে বন্দুকটা বুক বরাবর ধরে বলল, ওকে বুঝিয়ে দিচ্ছি। কাই আর জাংকুককে দেখে চেলাপুলোগুলো ভয়ে একদম পিছিয়ে দৌড়ে পালায়। যেখানে দুইজন গ্যাংস্টার লিস্টের প্রথম পাতায় নাম লেখা, সেখানে তারা জীবনের ঝুঁকি ইচ্ছে করে ফেলতে চায় না। লোকগুলো যাওয়ার পর সহি নিজেও হালকা ভয় পায়, কিন্তু সেটা প্রকাশ না করে কনফিডেন্স নিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস মনে হয় আমার সম্পর্কে। কাই বাঁকা হেসে বলল, ভালোভাবে কালকে বলেছিলাম যদি তুই তেকে কিছু করে থাকিস বলে দে, তারপরও বললি জানিস না। তারপর বুঝে গিয়েছিলাম তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে জাংকুক নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারপর খেয়াল করলাম জাংকুক একদম স্বাভাবিক, তখনই বুঝে গিয়েছিলাম জাংকুক আটকেছে তেকে, কিন্তু কোথায় সেটা আমি জানার আগেই তুই মনে হয় সেদিন রাতেই বুঝে গিয়েছিলি জাংকুক শেয়ার দেবে না, তাই জাংকুক আটকেছে তেকে। আর আমি অপেক্ষা করছিলাম তের একটা কলের জন্য। কিন্তু তুই তো পুরো প্ল্যানটাই বানিয়ে নিলি, ভেবেছিলি শেয়ার নেওয়ার পর মারবি, যখন দেখলি শেয়ার পেলি না তখন ভাবলি বাঁচিয়ে রেখে লাভ নেই, তাই ছেলেপুলে লাগিয়ে দিয়েছিস। ভেরি গুড, কথা তো শুনলি না, এখন কি হবে নিজেই ভেবে নে। দেখ বাড়াবাড়ি করিস না, ঠিক আছে আমি ওই মেয়েকে ছেড়ে দেব। কাই তাচ্ছিল্য স্বরে হেসে বলল, ও বাঁচার শখ জেগেছে দেখছি। সহি চারদিকে একবার তাকায়, কিন্তু কোনো হাতিয়ার তার ধারে কাছে নেই, বাঁচার মতো কোনো রাস্তাও নেই। কাই দেরি না করে যেই না ট্রিগারে চাপ বসাতে যাবে, পর মুহূর্তে পেছন থেকে ইয়োনো এসে সহির পায়ে গুলি করে। সহি চিৎকার করে পড়ে যায়। কাই অবাক হয় কিছুটা, কি করলি এটা? আমিই মেরে দিতাম। ইয়োনোর পেছনে কমপক্ষে 100 উপরে লোক হবে মনে হয়। দৈহিক গঠনাকৃতি বেশ চওড়া, লম্বায় এক একজন মনে হয় 6 ফুটের মতো হবে। ইয়োনো কোনো উত্তর না দিয়ে প্রথমে সহির দিকে ইশারা করে, তারপর ইয়োনোর দিকে। দুজন লোক প্রথমে সহিকে উঠিয়ে নেয় কালো একটা গাড়িতে। কাই এসবে পাত্তা না দিয়ে পেছন ফিরে জাংকুককে দেখে তেকে কোলে তুলে মাত্র দাঁড়িয়েছে। তে দুর্বল হয়ে শুধু জাংকুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতর থেকে একটু আগে সব ঘটে যাওয়া বিষয়গুলোতে ভয় পেয়েছে খুব বেশি, তাই শরীরের কম্পন যেন থামছেই না। এই কি করছিস? ওকে তুই নয় আমি বাঁচিয়েছি। দেখ জাংকুক, গাদ্দারি করবি না বলে দিলাম, নয়তো ভালো হবে না। বলেই কয়েক কদম বাড়াতেই পেছন থেকে কয়েকজন গার্ড এসে কাইকে ধরে ফেলে। কাই রাগের কারণে কি করবে বুঝে উঠতে পারছে না, ছুটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠতে না পেরে মুহূর্তেই ডেভিল হেসে বলল, এত প্ল্যান করেছি, সবকিছু জলে মিশিয়ে দিলি, এত কষ্ট করলাম, তবুও যেহেতু পেলাম না, বুঝে নে তুইও পাবি না। তে আমার না হলে আর কারো না, কিন্তু আফসোস সেদিন রাতে তে আমার কাছে আসলেও নিজে করতে পারিনি এত বছরেও। তোর মতো ভিলেন মাফিয়া হতে চেয়েও আমি ওর কাছে হেরে গিয়েছি। চাইলেই পারতাম জোর করতে, কিন্তু করিনি আমি, তবুও যেহেতু পেলাম না। কথাটা শেষ না করে কাই বাঁকা হেসে আচমকা হাতের বন্দুকটা চালিয়ে দেয় তের দিকে।